হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 121 নম্বর পৃষ্ঠার পরের সেকশনগুলোর অ্যান্সার দেখে নেব। তো চলো, আজকে আমরা করব সেকশন সি। তাহলে দেখো, এখানে একটা ধারক দেওয়া আছে। দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে একটা 1 মাইক্রোফ্যারাডের ধারক, এখানে দুটো 1 মাইক্রোফ্যারাড আছে, তারপরে 1 2 3 4টা আছে, এরকম করে অসীম পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি বলেছে, পি আর কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে। চলো এটা সলিউশন দেখে নেওয়া যাক। তাহলে আমাদের হবে 13টা। চলো, তাহলে ছবিটা কিরকম ছিল দেখো। আর ছবিটা ছিল এরকম, ডট 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 চলছে, এখানেও এরকম চলছে। তাহলে প্রথমে যেটা ছিল, মানে একটা ধারক দেওয়া আছে। নেক্সট স্টেপে দুটো ধারক দেওয়া আছে। পরের স্টেপে কি হলো, একটা, দুটো, তিনটে আর চারটা। চারটা ধারক এরকম ভাবে দেওয়া আছে। এগুলো সবগুলোর ভ্যালু কত করে, 1 মাইক্রোফ্যারাড করে দেওয়া আছে। 1 মাইক্রোফ্যারাড, এক, 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 এক। তাহলে এখানে ডট ডট ইনফিনিট। তাহলে আমাদের এখানে পি আর কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা ধরে নেব এটা ধারকত্ব C1, এটা C2, এটা C3। যদি দেখো এই যে পয়েন্টগুলো দেখো, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তাহলে দেখো যে সব ধারকের একটা পয়েন্ট একসাথে কানেক্ট আছে, আর অপর প্রান্ত একসাথে কানেক্ট আছে। তাহলে এই ধরনের যে জিনিসটা থাকে সেগুলোকে আমরা কি বলি, যে সমান্তরাল। তার মানে এই ধারকের সমবায়টা, এই ধারকের সমবায়, এরা কি আছে, পরস্পর প্যারালালে আছে। এবং এরা নিজেদের মধ্যে কিরকম আছে, এই যে এরা নিজেদের মধ্যে শ্রেণীতে আছে। দেখো, এরা নিজেদের মধ্যে শ্রেণীতে আছে। তাহলে প্রথমে আমরা কি বের করে নেবো, C1। চলো প্রথম একটার ক্ষেত্রে, তাহলে C1 সমান কত লিখতে পারি। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে একটাই মাত্র ধারক আছে, তাই এটা হয়ে গেল 1 মাইক্রোফ্যারাড। তারপর এখানে দেখো দুটো আছে, তাহলে এরা নিজেদের মধ্যে তো শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীর ফর্মুলা কি হয়, আর শ্রেণীতে আমরা পড়েছি যে যদি n সংখ্যক ধারক, যদি n সংখ্যক ধারক কে ধারকত্ব C হয়, তাহলে এরা যদি শ্রেণীতে থাকে, তাহলে তুল্য ধারকত্ব কত হয়, C ড্যাশ সমান লেখা হয় যে C/n। এটা হয়ে থাকে ফর্মুলা। তাহলে বলো এখানে কতগুলো ধারক আছে, এখানে দুটো ধারক আছে, এবং প্রত্যেকের সি এর ভ্যালু কত, না এক একটা ধারকের ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড করে, আর কটা আছে, দুটো। তাহলে এটা হয়ে গেল 1/2 মাইক্রোফ্যারাড। C3-তে দেখো কটা ধারক আছে, C3-তে ধারক আছে একটা, দুটো, তিনটে, চারটা ধারক আছে, এবং প্রত্যেকের ভ্যালু কত আছে, 1 মাইক্রোফ্যারাড করে। তাহলে প্রত্যেকের ভ্যালু 1 মাইক্রোফ্যারাড, আর কটা আছে, চারটা। তাহলে এত মাইক্রোফ্যারাড। এবং এই যে পুরো কম্বিনেশনটা C1, C2, C3, এরা পরস্পর কিসে আছে, না সমান্তরালে আছে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কত হবে। তাহলে রোধে যেটা শ্রেণী হয়, ধারকের যেটা সমান্তরালের ক্ষেত্রে ফর্মুলা হয়। তাহলে কি করবো, সিম্পলি যোগ করে দেবো C1, C2, C3 প্লাস ডট 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 অসীম পর্যন্ত। এবার এখানে ভ্যালু বসা, C1 1 পেয়েছি, C2 পেয়েছি হাফ, C3 পেয়েছি 1/4, এরকম করে অসীম পর্যন্ত। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স দেখো হাফ করে ডিফারেন্স আছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, হাফ করে। তাহলে হাফ 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 করে আমরা ডিফারেন্স দেখছি, এবং কত করে বাড়ছে দেখো, 1 প্লাস 1-এর 2 প্লাস 1-এর 4, এরকম করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কি প্রগতিতে আছে, না সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতি। তাহলে সমান্তর প্রগতিতে সামের ফর্মুলা কি আছে, n সংখ্যক পদের ক্ষেত্রে বা সামের ফর্মুলার কি লেখা হয়ে থাকে, এর সমান লেখা হয়ে থাকে প্রথম পদ বাই 1 মাইনাস তাদের মধ্যে যে ডিফারেন্স। তাহলে এটা হয়ে থাকে প্রথম পদ, আর আটটা হয়ে থাকে ডিফারেন্স, ডিফারেন্স। তাহলে দেখো এখানে যে সমষ্টি আমরা বের করব, প্রত্যেকটা ধারকের তুল্য ধারকত্ব যখন হবে, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান কি লিখবো এটার জায়গায়। তাহলে প্রথম পদ কত আছে দেখো, প্রথম পদ আছে আমাদের 1, তাহলে 1 বসালাম বাই 1 মাইনাস প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত করে আছে দেখো, হাফ করে। তাহলে এখানে আরের জায়গায় হাফ লিখলাম। তাহলে কত আসবে বলো, 1/2।
সমান কত লেখা হবে 2 মাইক্রোফ্যারাড। তাহলে এটার অ্যান্সার আমাদের কত হবে 2 মাইক্রোফ্যারাড হবে এটার অ্যান্সার। তাহলে এখানে লিখবো যে অপশন সি হবে এটা সঠিক উত্তর। চলে আসো পরের প্রশ্নে। না, পরের প্রশ্ন দেখতে পাচ্ছ যে 10 ওহম রোধের একটি তার, এটার পরিধি কত 10 সেমি, একটা গোলাকার রিং তৈরি করা হলো এবং এর কোনো দুটি বিন্দুতে বৈদ্যুতিক প্রবাহীযুক্ত তার। দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা অংশ আছে এ সিবি, এসিবি, আর একটা অংশ আছে এডিবি। তাহলে এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে দুটো অংশ। তাহলে এই দুটো অংশের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে এবং এই যে বর্তনীটা এদেরকে যুক্ত করলে কি হয় তুল্যরোধ পাওয়া যায় 2.4 ওহম। তাহলে চলো 14টা করা যাক। 14 দাগের অঙ্কটায় তাহলে একটা বৃত্তাকার রিং আছে, তাহলে এখানে কি আছে সমান্তরালে, কারণ একটা তার দিয়ে কানেক্ট করা আছে। তাহলে সমান্তরালের ফর্মুলা দুটো ভাগে ভাগ করলে আমি ধরছি প্রতি ভাগের রোধ কত করে হবে R1 R2, দুটো ভাগের রোধ বলছি, তাহলে R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে দেখে নাও যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, কি বলা আছে এর দুটি বিন্দুতে ভাগ করা হয়েছে। তাহলে আমি বলছি উপরের যে ভাগটা আছে, তাহলে উপরের ভাগটা R1 ধরছি আর নিচের ভাগটাকে R2 ধরছি। তাহলে R1 R2 দুটো ভাগে ভাগ করা আছে, টোটাল রোধ হচ্ছে কত আছে 10 ওহম। তাহলে R1 আর R2 এই দুটো মিলেই তৈরি হবে 10 ওহম। চলো তাহলে আমি সাইডে লিখে রাখতে পারি যে আর টোটাল যেটা সেটা এটা দুটো মিলে তৈরি হয়েছে R1 প্লাস R2 মিলে, যার ভ্যালু কত বলে দেওয়া আছে 10 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে, দেখো তুল্য রোধ কত বলে দেওয়া আছে, না তুল্য রোধ হবে এর কোনো দুটি বিন্দুতে বৈদ্যুতিক প্রবাহযুক্ত পরিবাহী যোগ করলে সেই দুটি বিন্দুর মধ্যে উপবর্তনী তৈরি হয় আর তার তুল্য রোধ হয় 2.4 ওহম। তাহলে এখানে তুল্য রোধের জায়গায় বসিয়ে দেবো 2.4 ওহম। তাহলে R1 R2 দুজনে মিলে হয় কত 10 ওহম। তাহলে বুঝতে পারছো যদি একটা রোধ R1 হয়ে থাকে দুটো মিলে তো 10 হয়, তাহলে অবশ্যই আরেকটা কি হবে 10 মাইনাস R1 হবে। তাহলে R2 এর জায়গায় আমি কত লিখতে পারি 10 মাইনাস R1, কারণ দুটো মিলে হয় 10 ওহম। তাহলে একটা যদি R1 হয় আরেকটা অবশ্যই কি হবে 10 মাইনাস R1। আবার R1 প্লাস R2 কত হয় দেখো 10 ওহম, তাহলে এখানে আমি 10 বসাতে পারি। এবার বলো এই যে দশমিকটা উঠলে একটা 10 আসে, সেই 10 এই 10 ক্যান্সেল হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে R1 10R1 আর এখানে R1 ইন্টু R1 মিলে R1 স্কোয়ার। তাহলে এইটা এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে R1 স্কোয়ার, আর এদিকে প্লাস 10R1টা এদিকে হয়ে গেলে মাইনাস 10R1 হয়ে যাবে। আর এখানে একটা 24 ছিল, তাহলে সেটা লিখলাম 24, এটা সময় আমরা কি লিখতে পারি 0। তাহলে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে বুঝতে পারছো যে 6 4 24 হয় আর 6 আর 4 দিয়ে আমি 10 বানাতে পারি। তাহলে 6R1 মাইনাস 4R1 প্লাস 24 সমান 0। বা এখান থেকে যদি R1 কমন নেওয়া হয় তাহলে কি আসবে R1 মাইনাস 6 প্লাস এখান থেকে 4 কমন নিলে সেখানেও আসবে R1 মাইনাস 6 সমান 0। তাহলে এখান থেকে R1 মাইনাস 6 একটা, আরেকটা হচ্ছে R1 মাইনাস 4 সমান 0। তাহলে R1 এর এখান থেকে আমরা দুটো ভ্যালু পেতে পারি। তাহলে বলো R1 সমান পেতে পারি কি 6, আরেকবার পেতে পারি R1 সমান 4। এবার R1 যখন 6 হবে তখন R2 কত হয়, R2 পড়েছি 10 মাইনাস R1 হয়, তাহলে সেখান থেকে হয়ে যাবে 10 মাইনাস 6 মানে 4 হবে, কারণ দুজন মিলে হতে হবে কত 10। আবার যদি R1 সমান 4 হয় তখন R2 কত হবে নিশ্চয়ই 6 হবে। তাহলে এবার দেখে নিতে হবে আমরা কি জানি যে আরটা দৈর্ঘ্যের সাথে কিরকম রিলেশনে থাকে, আর প্রপোর্শনাল টু রো ইন্টু এল বাই এ পড়েছি, এল বাই এ। তাহলে দৈর্ঘ্যের সাথে কিরকম সম্পর্ক আর প্রপোর্শনাল টু এল হয়, তার মানে যে অংশের দৈর্ঘ্য বেশি সেই অংশের রোধ বেশি হবে। তাহলে চলো এখানে দেখে নিই তাহলে কোন অংশের দৈর্ঘ্যটা বেশি দেখতে পাচ্ছ। তাহলে যদি আমরা দেখি তাহলে এসিবি অংশের দৈর্ঘ্যটা বেশি থাকছে এডিবির তুলনায়। তাহলে আমরা R1টাকে বড় ধরবো, তাহলে R1 বড় কোনটায় আছে, তাহলে দেখো R1 বড় আছে প্রথম অংশটায়। তাহলে আমরা এখানে কোন মানটা নিয়ে নেবো না R1 সমান 6 ওহম আর R2 সমান 4 ওহম, এই মানটাকে আমরা ধরবো। তাহলে R1 সমান 6 R2 সমান 4, এই মানটাকে আমরা নেব না, এই মানটাকে আমরা নেব না, উপরের মানটাকে আমরা নেব। তাহলে কত পেয়ে গেলাম উপরের অংশটার রোধ পেলাম 6 ওহম আর নিচের অংশটার রোধ পেলাম 4 ওহম।
তাহলে বলো তো এদের অনুপাত যদি করে দিই কত হবে? 6:4, 2 3 6, 2 2 4। তাহলে 3:2 হবে এটার অ্যান্সার, এসিবি এবং এডিবি অংশ। নেক্সট আছে, এখানে দেখতে পাচ্ছ 15 দাগ। 15 দাগে 9টি সমান রোধযুক্ত তার দিয়ে একটা প্রিজম গঠন করা হলো এবং প্রতিটি তারের রোধ 5 ওহম করে। দেখতে পাচ্ছ 9টা তার আছে, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে 6টা, 7টা 8টা 9টা। তাহলে 9টা তার আছে, তার দিয়ে একটা প্রিজম হলো এবং প্রতিটি তারের রোধ 5 ওহম করে, এ আর বি এর মধ্যে তুল্য রোধ। চলো ছবিটা এঁকে নেওয়া যাক। তাহলে ছবিটা কেমন ছিল দেখো, এখানে একটা ত্রিভুজের মতো ছিল, সেখান থেকে এরকম এরকম আর একটা ত্রিভুজ দিয়ে এখান থেকে এটা কানেক্ট করা ছিল। দিয়ে এখানে নাম দেওয়া ছিল এ, এটা ছিল ডি, এটা ছিল ই, এটা সি, এটা সি, এটা বি, এটা এফ। তাহলে দেখো প্রতিটা তারের রোধ কত করে বলে দেওয়া ছিল, প্রতিটা তারের আর ছিল এখানে সবগুলো 5 ওহম করে, এটা মনে রাখতো। তাহলে বলো এ বি পথে একটা রোধ হবে, এ বি পথে, তাহলে প্রথমে আমরা নিচ্ছি এ বি পথ। দেখো এ বি পথে, এ বি পথে রোধ কত হবে? এ বি পথে রোধ হচ্ছে আর। নেক্সট হচ্ছে এ ডি সি বি পথে রোধ কত হবে? এ ডি সি বি পথে, দেখো ভালো, এ ডি সি বি, তাহলে এডিসিবি পথটা কিরকম? এই যে এ ডি, দেখো এরকম ছিল এ ডি, ডি থেকে সি, সি থেকে বি। তাহলে এটা কি কানেকশানে আছে বলো? এ ডি সি বি, এই অংশটা যদি দেখি আমরা এ ডি সি বি, তাহলে পরস্পর কি আছে? শ্রেণীতে আছে। এই পয়েন্টগুলো কিসে আছে? এ ডি সি বি। তাহলে প্রতিটা তারের রোধ কত করে আছে? একটা তার, দুটো তার, মোট 3টে তার আছে। প্রতিটা রোধ কিসে কানেকশন আছে? শ্রেণীতে। তাহলে এখানটা আমি লিখতে পারি কি আর প্লাস আর প্লাস আর। তাহলে হয়ে গেল এডিসিবি পথের রোধ 3R। নেক্সট চলে আসো কোন পথে? নেক্সট চলে আসো এ ই এফ বি, এই পথের রোধ কত দেখো? এ ই এফ বি, কোন পথটা দেখো? এ ই এফ বি। তাহলে এই এফ বি পথটা কেমন? এরকম এ ই এফ বি। তাহলে এই পথেও রোধটা কিরকম হবে? এখানেও দেখছো যে একটা, দুটো এবং 3টে, তাহলে 3টে রোধ কিসে আছে? শ্রেণীতে। তাহলে আর প্লাস আর প্লাস আর, তাহলে এখানেও হয়ে গেল 3R। তাহলে এই পথের রোধ আর, এই পথের রোধ আর, এই পথের রোধ আর, তাহলে 3R হলো। এখানেও এই পথের রোধ আর, এই পথের রোধ আর, এই পথের রোধ আর, 3R। নেক্সট চলে আসো, এবার এরা পরস্পর কিসে আছে? তাহলে এইখানে 3টে পথ পেল, একটা হচ্ছে এবি পথ, এবি পথ, এডিসিবি পথ, এডিসিবি পথ, আরেকটা আছে আমাদের এইএফবি পথ, এইএফবি পথ। তাহলে 3টে পথ কিরকম আছে? 3টে পথ দেখো সমান্তরাল আছে, এই পথ, এই পথ আর এই পথ কিসে আছে? প্যারালাল। তাহলে এখানটা লিখতে পারি কি তুল্য রোধ কত হবে? 1R ইকুইভ্যালেন্ট সমান, তাহলে 1/R প্লাস 1/3R প্লাস 1/3R। তাহলে এরা সবাই কিসে আছে? প্যারালালে আছে তিনজন। তাহলে এখান থেকে কত আসবে লসাগু? এখান থেকে লসাগু 3R আসবে, আর আর ক্যান্সেল, 3 হলো, 1 হলো, 1 হলো, তাহলে কি হয়ে গেল? 5/3R। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসবে? আর ইকুইভ্যালেন্ট আসবে 3R/5। এবার বলো আর এর মান কত ছিল? আর এর মান কত দেওয়া ছিল? 5 করে। তাহলে এখানে লিখতেই পারি যে 3/5 ইন্টু 5, তাহলে 5 5 ক্যান্সেল, তাহলে তুল্য রোধ কত আসবে? 3 ওহম। তাহলে এ বি এর মধ্যে যে তুল্য রোধ আসবে সেটা অ্যান্সার হবে 3 ওহম।
তাহলে এটার অ্যান্সার আমাদের হবে 3 ওহম হবে এটা সঠিক উত্তর। নেক্সট পরের অঙ্কটা দেখো যে প্রদত্ত চিত্রে বর্তনীতে বি আর সি দুটো ভূ সংলগ্ন করা আছে, মানে এটা গ্রাউন্ড করা আছে। তাহলে গ্রাউন্ড করা মানে এই পোর্শনের ভোল্টেজ জিরো, এটা গ্রাউন্ড করা আছে মানে কি এখানেরও ভোল্টেজ জিরো, বি আর সি প্রান্তের ভোল্টেজটা জিরো করে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে শুধুমাত্র এই পোর্শনের ভোল্টেজটা আছে এবং এরা এইখানে এসে মিট আপ করছে। তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে আমরা কেসিএল অনুযায়ী কি জানি যে মোট কারেন্ট যেটা তার সমষ্টিটা জিরো হবে। তাহলে এ প্রান্তের ভোল্টেজ কত আছে, এ প্রান্তের ভোল্টেজ আছে 2 ভোল্ট, এবং তার যে রোধটা আছে এ প্রান্তে সেটা হচ্ছে 5 ওহম, এটা দেওয়া আছে। এবার বলো কেসিএল অনুযায়ী কি হয়, মোট কারেন্টটা জিরো হবে। তাহলে কোন কারেন্টটা না, ও এ প্রান্তে যে কারেন্টটা থাকবে, ও এ প্রান্তে যে কারেন্টটা থাকবে প্লাস ও বি প্রান্তের যে কারেন্টটা আসবে সেটা, প্লাস ও সি প্রান্তের যে কারেন্টটা হবে সেটা, সেটা সমান কি হয় কেসিএল অনুযায়ী জাংশন পয়েন্টে মোট কারেন্টের সমষ্টি জিরো হয়। আচ্ছা আই সমান আমরা কি জানি, ভি বাই আর, তাহলে সেখান থেকে তো আমরা লিখতেই পারি যে আই সমান বিভব পার্থক্য ও আর এর মধ্যে ভিও মাইনাস ভিএ বাই যে রোধটা আছে আর, প্লাস এখানে কি লিখতে পারি ভিও মাইনাস ভিবি, ও আর বি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ বাই রোধ, ও আর সি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ বাই তার রোধ সমান জিরো। এবার দেখো যে ভিও, ভিও কত, ও প্রান্তে বিভব জানি না, তাহলে লিখলাম ভিও, কারণ আমাকে জিজ্ঞেস করেছে যে ও বিন্দুতে বিভব কত হবে, মাইনাস এ প্রান্তের বিভব কত, দেখো এ প্রান্তের বিভব লেখা আছে 2 ভোল্ট, তাহলে 2 লিখলাম, আর রোধ কত আছে এখানে 5 ওহম, 5 প্লাস ও প্রান্তের বিভব আবারও লিখলাম ভিও মাইনাস বি প্রান্ত গ্রাউন্ড করা আছে মানে এগুলোর কি ভিটা জিরো, তাহলে এখানে লিখে দিচ্ছি ভিবি জিরো, এটা গ্রাউন্ড করা আছে মানে ভিসিও কি হবে জিরো, তাহলে এটাও হয়ে গেল জিরো বাই রোধ কত আছে দেখো এই প্রান্তে 5, এরও 5 আছে, তাহলে এখানেও লিখলাম ভি নট বা ভি নট মাইনাস সিটা কত জিরো গ্রাউন্ড করা আছে 5 ওহম, তাহলে সমান জিরো। তাহলে এখান থেকে কি কি আসছে দেখো, তাহলে এখান থেকে পাচ্ছি, তাহলে এখানে সবার লসাগু 5 আসবে, 5টা ওদিকে জিরোর সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে থাকছে শুধু ভি নট মাইনাস 2 প্লাস ভি নট প্লাস ভি নট সমান কত জিরো। তাহলে দেখো একটা ভি নট, দুটো ভি নট, তিনটা ভি নট, তাহলে 3 ভি নট, আর এই মাইনাস টুটা ওদিকে গেলে কি হয়ে যাবে +2, বা ভি নট সমান কি হয়ে যাবে 2/3। তাহলে ভি নট বা ও প্রান্তে যে বিভবটা হবে সেটা কত হবে 2/3 ভোল্ট, তাহলে 2/3 ভোল্ট হবে এটা সঠিক। নেক্সট সেকশনটিতে একটা সার্কিট দেওয়া আছে এবং সেখান থেকে আমাদের এ আর বি এর মধ্যে বিভব বার করতে হবে। তাহলে ধরে নাও যে এখান থেকে আমার ব্যাটারি থেকে আই কারেন্ট যাচ্ছে, তাহলে আই কারেন্ট এই যখন জাংশন পয়েন্টে আসবে ওর কাছে দুটো রাস্তা, একটা দিকে যাবে একটা দিকে যাবে, তাহলে ধরে নিচ্ছি এটা দিয়ে I1 কারেন্ট যাবে আর এটা দিয়ে যাবে I মাইনাস I1, সেই I মাইনাস I1 কারেন্ট এটা দিয়ে আসবে I মাইনাস I1 কারেন্ট, এবং এটা দিয়েও আসবে I1 কারেন্ট, দিয়ে দুজন মিলে আই কারেন্ট হবে, আই কারেন্ট হয়ে আবার এটার মধ্যে দিয়ে প্রবেশ করবে। তাহলে এখান থেকে সমীকরণ বানাতে হবে। তাহলে প্রথমে দেখো এই লুপটার ক্ষেত্রে এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ, তাহলে 1 নম্বর লুপের ক্ষেত্রে কি সমীকরণ তৈরি হবে, তাহলে 1 নম্বর লুপের ক্ষেত্রে কি সমীকরণ তৈরি হবে, তাহলে দেখো এখান থেকে যদি শুরু করি তাহলে আই কারেন্টটা কারেন্টের দিকে যাচ্ছে, কারেন্টের দিকে গেলে আমরা মাইনাস নিই, তাহলে 10 × I মানে -10I। তারপরে দেখো ছোট দাঁড়ি থেকে বড় দাঁড়ি হলে কি করি প্লাস নিই, তাহলে +20। আবার দেখো এখানে এইদিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে কারেন্টের দিকে, কারেন্টের দিকে হলো মাইনাস, তাহলে এই রোধের মধ্যে দিয়ে I1 কারেন্ট যায়, তাহলে -10I1 সমান কত হবে, এদিকে আর কিছু নেই তার আছে, তাহলে এটা সমান হয়ে যাবে জিরো। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে যদি ছোট করে নেওয়া হয় তাহলে এখান থেকে লিখতে পারি আই প্লাস, আর এখান থেকে মাইনাস একটা কমন যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি আই, এই সমীকরণটা থেকে পাবো I প্লাস I1, এটা সমান পেয়ে যাবো 2।
তাহলে এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার ক্যালকুলেশন করো 2 নম্বর লুপ। 2 নম্বর লুপ থেকে কি পাবো? দেখো কারেন্টের দিকে যাচ্ছি, ছোট থেকে বড় পজিটিভ 50, কারেন্টের দিয়ে আসছে, তাহলে কারেন্টের দিকে হলে -20, সরি এখানে ব্র্যাকেট নয়, বসতে হবে, 20i-i1, তাহলে 20i-i1। তারপরে আবার যাচ্ছি কারেন্টের বিপরীতে, আমি উপরের দিকে যাব, কারেন্ট নিচের দিকে আসছে, কারেন্টের বিপরীতে হলে প্লাস, তাহলে 10i1 সমান 0। ব্যাস, এটাকে যদি একটু সিম্পলিফাই করা যায় তাহলে কি পাবো ইকুয়েশন এখান থেকে পাওয়া যাবে যে 2i মাইনাস 3i1 সমান 5। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব না 1 আর 2 নম্বরকে সমাধান করব। তাহলে 1 আর 2 নম্বরকে যদি সমাধান করি, 1 ও 2 নম্বরকে যদি সমাধান করি কি পাবো? তাহলে প্রথমটাকে কি করব, 1 নম্বরকে 2 দিয়ে গুণ করতে দেবো। তাহলে 1 ইন্টু 2, তাহলে 1 ইন্টু 2 করলে কি আসবে 2i প্লাস 2i1 সমান 4। আর নিচেরটা যা আছে তাই লিখবো 2i মাইনাস 3i1 সমান 5। তাহলে এটা যদি বিয়োগ করা হয় ক্যান্সেল, প্লাস মানে 5i1 আর এখান থেকে বিয়োগ হবে -1, তাহলে i1 সমান আমরা পাচ্ছি -1/5 অ্যাম্পিয়ার। তাহলে মাইনাসটা কি বোঝাচ্ছে? মাইনাসটা কিন্তু মান নয়, কারেন্ট কখনো মাইনাস হতে পারে না, এটা ডিরেকশন বোঝাচ্ছে। তাহলে i1 এর ভ্যালু পেয়ে গেল। তাহলে আমার এখানে এ আর বি প্রান্তের মধ্যে বিভব দরকার, তাহলে ভি এ বি সমান কি হয়? ভি সমান আমরা পড়েছি IR, তাহলে এখানে আই এর জায়গায় কি আছে? i1 আছে আর রোধ। তাহলে i1 এর মান কত পেয়েছি? i1 এর মান পেয়েছি 1/5। আর রোধ কত আছে এ আর বি প্রান্তে? 10 ওহম। তাহলে 5 দিয়ে 10 কাটলে 2, তাহলে 2 ভোল্ট হবে, এটা সঠিক উত্তর। নেক্সট আছে চিত্রে প্রদর্শিত বর্তনীতে ব্যয়িত ক্ষমতা দেওয়া আছে। রোধ দেখতে পাচ্ছ সমান্তরালে আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট হবে আর ইন্টু 2 বাই আর প্লাস 2, মানে আসবে 2r বাই আর প্লাস 2। এবার আমাকে এখান থেকে আর রোধের মান বের করবো, ঠিক আছে। তাহলে ফর্মুলা দেখো, পি সমান লেখা হয় ভি স্কোয়ার বাই আর, এটা লেখা হয়। তাহলে পি কত দেওয়া আছে? পি দেওয়া আছে 150। ভি কত দেওয়া আছে? দেখো ভি দেওয়া আছে 15 ভোল্ট। তাহলে 15 স্কোয়ার কত হয়? 15 স্কোয়ার 225 হয় আমরা জানি। আর রোধ দেওয়া আছে 2r বাই আর প্লাস 2, তাহলে আর প্লাস 2টা তো উপরে চলে যাবে, তাহলে বা লিখতে পারি 150 ইন্টু 2r সমান 15 স্কোয়ার 225, আর এই আর প্লাস 2টা উপরে উঠে গেল আর প্লাস 2। তাহলে এখানটা হয়ে যাচ্ছে কত? 300 আর, 300 আর থেকে 225 আর বাদ দিলে কত হবে? 75 আর। আর এটা হয়ে যাবে 225-এর সাথে 2 গুণ করলে 2 5-এ 10, 2 2 4 5, 2 2 4 450। তাহলে আর সমান কি হয়ে যাবে? 450/75। তাহলে 6 দিয়ে কেটে যাচ্ছে, 6 5-এ 30, তাহলে আর সমান কত হবে? 6। তাহলে এটা হবে এটার অ্যান্সার। নেক্সট 19 দাগের অঙ্কটা পড়ো যে 500 ওয়াট এবং 100 ভোল্ট এর ব্যবহারযোগ্য একটা বৈদ্যুতিক বাতিকে 200 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করা হলো। তাহলে বাতির সঙ্গে শ্রেণী সমবায় কত রোধ যুক্ত করলে আমাদের বাতির ক্ষমতা 500 ওয়াটই যাতে হয়। তাহলে এখানটা যদি লিখি যে পি সমান কত দেওয়া আছে? পি সমান দেওয়া আছে 500 ওয়াট, আর ভি সমান বলে দেওয়া আছে 100 ভোল্ট। তাহলে ফর্মুলা হচ্ছে পি সমান ভি স্কোয়ার বাই আর। আর বলতে এখানে কি বের করব না লাইটটার যে রোধটা, তাহলে আর বাল্ব সমান কি হবে? ভি স্কোয়ার বাই পি। এই ফর্মুলা ইউজ করে ভি স্কোয়ার মানে কত? 100 ইন্টু 100 বাই পি মানে ক্ষমতা 500। তাহলে এখান থেকে কত আসছে? 20 ওহম। কাটাকাটি করলে পাবো 20 ওহম। তাহলে লাইটের যে রোধটা সেটা 20 ওহম। তাহলে বাতিটির মধ্য দিয়ে প্রয়োজনীয় প্রবাহ মাত্রা কত? আই সমান কি লিখতে পারি? প্রয়োজনীয় প্রবাহ মাত্রা, যেহেতু পি সমান কি লেখা হয়? পি সমান আরেকটা ফর্মুলা লেখা হয়, পি সমান লেখা হয় ভিআই। তাহলে আই সমান কি লিখতে পারি?
ভি বাই পি। তাহলে এখানে লিখছি, সরি, পি বাই ভি, পি বাই ভি। তাহলে আই সমান লিখতে পারি পি বাই ভি। তাহলে পি বাই ভি মানে কত, পি ক্ষমতা কত ছিল 500 আর ভি কত ছিল 100। তাহলে কারেন্ট কত যেতে পারা উচিত, হিসাব অনুযায়ী 5 অ্যাম্পিয়ার যাওয়া উচিত। এবার নেক্সট বলেছে বাতিটিকে 200 ভোল্ট সরবরাহ লাইনের সঙ্গে শ্রেণী সমবায় একটি রোধ আর যুক্ত করে যোগ করা হয়েছে। তাহলে এখন যে আরটা হবে বর্তমানে, আর টোটালটা মানে আগে লাইটের যা রোধ ছিল তো থাকবেই, তার সাথে শ্রেণী সমবায় বলছে আরো একটা আর যোগ করে দেওয়া হলো। তাহলে এখন মোট রোধ এটা হয়ে গেল। তাহলে এবার লাইটের রোধ তো 20 ছিল, তার সাথে আরো একটা আর রোধ যোগ করা হয়েছে। তাহলে 5 অ্যাম্পিয়ার প্রবাহটাই আমার এখন চাই, আগে যা প্রবাহ ছিল সেই প্রবাহ মাত্রাটাই আমাকে রাখতে হবে। তাহলে ওহমের সূত্র বলছে কি, ভি সমান আই আর। ওহমের সূত্র অনুযায়ী ভি সমান আই আর। তাহলে ভিটা কত, 200 ভোল্ট, প্রবাহটাকে আমাকে 5 অ্যাম্পিয়ার রাখতে হবে, আর রোধ এখন হয়ে গেছে 20 প্লাস আর, 20 প্লাস আর। তাহলে এটা একটু যদি হিসাব করা হয় তাহলে 200, 20 5 100 প্লাস 5 আর। তাহলে 200 থেকে 100 বাদ গেলে কত, 100, 100কে 5 দিয়ে ভাগ করলে 20। তাহলে আর সমান কত আসবে, 20 ওহম। তার মানে শ্রেণী সমবায়তে যে রোধটা লাগাবো সেটাও কত ওহম দিতে হবে, 20 ওহম, তবেই সব ওকে থাকবে। তাহলে 20 হবে এটার অ্যান্সার। নেক্সট আছে 1 মিটার দীর্ঘ একটি ধাতব দণ্ডকে এর প্রান্তগামী লম্ব অক্ষের সাপেক্ষে এত রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। মানে ওমেগার ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 0.5 টেসলা। তাহলে সুষম চুম্বক ক্ষেত্রে ঘূর্ণাক্ষের সমান্তরালে ক্রিয়াশীল দণ্ডের দুই প্রান্তের মধ্যে তড়িৎচালক বল। তাহলে এটা রিলেটেড একটা ফর্মুলা আছে। তাহলে এটা কোন ফর্মুলা অঙ্কটা হবে না, ই সমান হাফ বি ওমেগা এল স্কোয়ার, এই ফর্মুলাটা, এই অঙ্কটা হবে। তাহলে এবার প্রত্যেকের মানগুলো বসালেই অ্যান্সার চলে আসে। তাহলে হাফ ইন্টু বি কত 0.5, ওমেগা কত 400, আর তারের দৈর্ঘ্য কত ছিল 1 মিটার। সরি, এটা গুণ চিহ্ন হবে, এখানে একটা 10 আসবে। তাহলে এটার সঙ্গে এটার সঙ্গে ক্যান্সেল। তাহলে 2, 20 40, আর 20 5 কত 100। তাহলে তড়িৎচালক বল কত হবে 100 ভোল্ট। ইজি ছিল অঙ্কটা। নেক্সট আসছে সেকশন ই। এখানে দেওয়া আছে যে সমান্তরাল পাতধারকের ধারকত্ব নিচের কোনটির উপর নির্ভর করে না। তাহলে একটা সমান্তরাল পাতধারকের ধারকত্বের ফর্মুলা মনে করো, যে সি সমান কি ছিল, কে এপসাইলন নট এ বাই ডি। এটা পড়েছি সমান্তরাল পাতধারকের ধারকত্ব, যেখানে কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এখানে বলেছে পাতের বেদ, পাতে সঞ্চিত আধান। তাহলে এখানে ইকুয়েশনে কোনো আধান তো আমরা দেখতেই পাচ্ছি না, আধান রিলেটেড কিউ রিলেটেড কিছু আছে, কিছু নেই। পাতের ক্ষেত্রফল অবশ্যই আছে, তারপরে হচ্ছে পাতের বেদ অবশ্যই আছে ডি, পাতের, আচ্ছা এটা ডি হচ্ছে মধ্যবর্তী ব্যবধান, পাতের বেদের উপর নির্ভর করে। তাহলে এখানে সঞ্চিত আধানের রিলেটেড কোনো ইকুয়েশন নেই, তাহলে এটার অ্যান্সার কি হবে, কিউ রিলেটেড কিছু নেই। তাহলে এটা হবে পরিবাহী পাতে সঞ্চিত আধানের উপর নির্ভর করে না। চলে আসো বাইসেক্টর। বাইসেক্টর বলেছে ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে শূন্য মাধ্যমের পরিবর্তে যদি আমরা একটা পরাবৈদ্যুতিক প্রবেশ করি, তাহলে কি হবে, শূন্য মাধ্যমের পরিবর্তে প্রবেশ করালে পরাবৈদ্যুতির মধ্যে তড়িৎ ক্ষেত্র কি হয়। তাহলে শূন্য মাধ্যমে ধারকত্ব সি হয়, কে যদি পরাবৈদ্যুতিক হয় তাহলে প্রবেশ করার নতুন ধারকত্ব সি সমান কি হবে, যদি একটা পরাবৈদ্যুতিক প্রবেশ করা হয় কে গুণ বেড়ে যায়। এবার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কি হয়, সর্বদা গ্রেটার দেন 1 হয় যে কোনো পরাবৈদ্যুতিক ক্ষেত্রে। তাহলে কে যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে এটার সাথে গুণ হয়ে কি হবে, সিটা বাড়বে, মানে ধারকত্ব কি হবে, বৃদ্ধি পাবে। নেক্সট বলেছে একটা আহিত এবং তড়িৎ উৎস থেকে বিচ্ছিন্ন সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের ব্যবধান পূর্বের, এটা পূর্বের হবে, পূর্বের দ্বিগুণ করা হলে বিভব পার্থক্য কি হবে। তাহলে তড়িৎ কিউ সিটার ডিস্টেন্সের সাথে কিরকম সম্পর্ক দেখতে পাচ্ছ, এই যে সি এর সাথে ডি এর কিরকম সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে সি প্রপোর্শনাল টু 1/d। এবার এখানে ব্যবধানটা কি করে দেওয়া হয়েছে, আগের যে ব্যবধান তার দ্বিগুণ করে দেওয়া হয়েছে 2d ধরো। তাহলে নতুন ধারকত্বটা কি হয়ে যাবে, তাহলে আগে যেটা সি প্রপোর্শনাল 1/d হতো, তাহলে এখন নতুন ধারকত্ব সি ড্যাশ, সেটা কি হয়ে যাবে, আগের ধারকত্বের অর্ধেক হয়ে যাবে।
নেক্সট এবার বিভব রিলেটেড কি রিলেশন আছে না, ভি সমান আমরা কি লিখতে পারি, কিউ/সি। এবার এখানে আধানটা কি আছে, স্থির আছে, তাহলে আধান যদি স্থির থাকে ভি প্রপোর্শনাল টু কি লিখতে পারি, 1/c। তাহলে ভি ড্যাশ সমান, এখন নতুন বিভব কি হবে, ভি ড্যাশ সমান হচ্ছে কিউ/সি ড্যাশ, যেহেতু আধানটা তো একই আছে, তাহলে কিউ/সি ড্যাশ কত হয়ে গেছে, দেখো সি ড্যাশ হয়ে গেছে c/2, মানে কত হয়ে যাচ্ছে 2q/c। তাহলে বুঝতে পারছো যে কিউ/সি মানে তো বিভব হতো, তাহলে সেটা এখন 2q/c মানে কি, কিউ/সি মানে তো ভি, তাহলে এখন 2v, মানে আগে বিভব ভি হতো এখন 2v হয়ে যাচ্ছে। তাহলে কি বলেছে, যদি আমরা পাদধারকের পাদদ্বয়ের ব্যবধান পূর্বের দ্বিগুণ করি, এই যে পূর্বের দ্বিগুণ করলাম, আগে ডি ছিল এখন 2d করলাম, তার ফলে বিভব পার্থক্যটা পূর্বের কি হতো, আগে হতো ভি সমান কিউ/সি, তাহলে এখন হয়ে যাচ্ছে কি, নতুন বিভব যেটা ভি ড্যাশ সেটা সমান কি আসছে, 2v, মানে আগের দ্বিগুণ, তার অপশন এ এটা সঠিক উত্তর। তড়িৎ উৎসের সাথে যুক্ত অবস্থায় ধারকের পাদদ্বয়ের ব্যবধান পূর্বের অর্ধেক করা হলো এবং ধারকের সঞ্চিত শক্তি পূর্বের কত গুণ হবে। আবারও একই রকম ভাবে যে ব্যবধানটা যেটা আছে, নতুন যে ব্যবধানটা সেটা হয়ে যাচ্ছে অর্ধেক। দেখো পাদদ্বয়ের ব্যবধান পূর্বের অর্ধেক করলাম, অর্ধেক করে দিলাম, ধারকের সঞ্চিত শক্তি কি হবে, তাহলে সঞ্চিত শক্তির রাশিমালা মনে আছে যে ইউ সমান হাফ সিভি স্কোয়ার, ইউ সমান ½ CV²। তাহলে ইউ এর সাথে সি এর কি রিলেশন, যদি ভিটা সেম থাকে তাহলে ইউ এর সাথে সি এর কি রিলেশন, সমানুপাতিক। তাহলে নতুন সঞ্চিত শক্তি ইউ ড্যাশ সমান কি লিখবো, হাফ সি ড্যাশ ইন্টু ভি²। তাহলে হাফ ইন্টু নতুন ধারকত্ব কত হবে, তাহলে দেখো যদি ডিস্টেন্স অর্ধেক হয়ে যায়, মানে ব্যবধান অর্ধেক হয়ে যায়, তাহলে সি ড্যাশটা কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, 2c। আবার যদি দূরত্ব দ্বিগুণ হয়ে যায়, যেমন এখানে হয়েছিল, ব্যবধানটা যদি দ্বিগুণ হয়ে যায় ধারকত্ব অর্ধেক হয়ে যায়, আবার ব্যবধান অর্ধেক হয়ে গেলে ধারকত্ব দ্বিগুণ হয়ে যায়, তাহলে সি ড্যাশ সমান 2c। তাহলে এখানে যদি বসাই 2c ইন্টু ভি², তাহলে এখান থেকে হাফ সি ভি²টাকে আলাদা করবো, তাহলে এটা লিখতে পারি 2 × ½ এবার ½ CV² মানে কি, পূর্বের যা শক্তি ইউ, এই যে ½ CV², তাহলে 2u হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে কোথায় গেল, অপশন এ হবে এটা সঠিক। পরের প্রশ্ন পড়ো, যে একটি সমান্তরাল পাদধারকের পাদদ্বয়ের মধ্যবর্তী স্থানে যদি 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, মানে কে এর ভ্যালুটা কত, 4, স্ল্যাব প্রবেশ করা, ধারকত্ব পূর্বের কি হয়ে যাবে, তাহলে একটু আগেই ফর্মুলা লিখলাম যে সি সমান কি লিখতে পারি, সি সমান লিখতে পারি পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করালাম আর শূন্য মাধ্যমে যা ধারকত্ব K/C0। তাহলে কে এর ভ্যালু যদি 4 হয়ে যায়, তাহলে আগের যা ধারকত্ব হবে তার কি হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, 4 গুণ। কোথায় গেল, অপশন বি হবে এটা সঠিক। বহিস্থ চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা পদার্থের আচরণের উপর ভিত্তি করে আমরা পদার্থকে 3টে ভাগে ভাগ করি, একটা হয় পরাচুম্বক, একটা তিরস চুম্বক, একটা অয়স চুম্বক। পদার্থের আপেক্ষিক চুম্বক ভেদ্যতাকে মিউ রিলেটিভ মিউ আর দিয়ে প্রকাশ করা হয়, এর মানের উপর ভিত্তি করে একে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। পদার্থগুলির চুম্বক প্রবণতার মান ভিন্ন হওয়ার দরুন কোনো পদার্থকে সহজে চুম্বকে পরিণত করা যায়, পদার্থকে চুম্বকে আবার কোনো পদার্থকে করা যায় না। তাহলে বলেছে যে পরাচুম্বক পদার্থের আপেক্ষিক চুম্বক ভেদ্যতার মান কত হতে হয়, না পরাচুম্বক পদার্থের মনে রাখবে যে আপেক্ষিক চুম্বক ভেদ্যতার মান >1 হতে হয়। তাহলে পরাচুম্বক হতে গেলে >1 হতে হবে। যদি রিলেটিভ পারমিয়েবিলিটিটা যদি <1 হয় তাহলে সেটা হয়ে যাবে তিরস চুম্বক পদার্থ, আর যদি মিউ আরটা যদি >1 হয়ে যায় সেটা হয়ে যায় পরাচুম্বক, হলে তির, আর যদি মিউ আরটা খুব 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 বড় হয়, মাছ হয়, >1 হয়, তখন সেটা হয়ে যাবে অয়স চুম্বক পদার্থ। তাহলে এই 3টে মনে রাখবে, হলে তিরস চুম্বক, হলে পরাচুম্বক, এবং খুব 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 বড় হলে অয়স চুম্বক হবে। নেক্সট চলে আসো, অয়স চুম্বকত্ব দেখা যায় কোন ধরনের পদার্থ,
তাহলে অয়েস চুম্বক পদার্থ এখানে কি কি অপশন আছে দেখো, কঠিন পদার্থে, তরল পদার্থে, গ্যাসীয় পদার্থে। তাহলে এটার অয়েস চুম্বক ধর্মটা পদার্থের মধ্যে কি হয়, চুম্বক যে শৃঙ্খল গঠন করে সেটার কারণে সৃষ্টি হয়। আর সেটা কখন সম্ভব না, একমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রেই সম্ভব। তাহলে অয়েস চুম্বকত্ব কঠিন পদার্থের ক্ষেত্রেই দেখা যাবে। সর্বাপেক্ষা মৌলিক চুম্বক ধর্ম কোনটা, এদের মধ্যে সর্বাপেক্ষা মৌলিক চুম্বক যে ধর্ম সেটা হচ্ছে তিরস্ চুম্বকত্ব। কারণ আমরা লেঞ্জের সূত্র কি বলছে, যে যে কোনো পদার্থকে যদি আমরা চুম্বক ক্ষেত্রে রাখি তাহলে তার মধ্যে একটা কি হবে, আবিষ্ট চুম্বক ক্ষেত্র তৈরি হয়, যা কি করবে, তা সৃষ্টির কারণকে বাধা দিবে, মানে মূল চুম্বক ক্ষেত্রের বিরোধিতা করবে। এই ঘটনাটি হলো তিরস্ চুম্বকত্ব। এই ঘটনাটাকে আমরা কি বলি, তিরস্ চুম্বকত্ব বা ডায়াম্যাগনেটিজম বলা হয়ে থাকে। তাহলে এই ধর্মটা সব পদার্থের মধ্যেই বর্তমান, যদিও পরাচুম্বক আর অয়স্চুম্বক পদার্থে তাদের নিজস্ব শক্তিশালী ধর্মের জন্য এই প্রভাবটা অত একটা দেখা যায় না। তাহলে নিজের ধর্মের জন্য এই প্রভাবটা অতটা একটা দেখা যায় না কাদের, অয়স্চুম্বক আর পরাচুম্বক পদার্থের মধ্যে। আর যেহেতু এটি সমস্ত পদার্থের একটি সার্বজনীন ধর্ম, তাই একে সর্বাপেক্ষা সব পদার্থেরই একটা কি সার্বজনীন ধর্ম হচ্ছে এটা। তাই জন্য এটাকে বলা হচ্ছে চুম্বক ধর্ম হিসেবে গণনা করা হচ্ছে, মৌলিক চুম্বক ধর্ম হিসেবে গণনা করা হচ্ছে। নেক্সট এখানে একটা ছিল আমাদের, যে চুম্বক প্রবণতা ঋণাত্মক, এটা আমরা ছেড়ে গেছি। তাহলে চুম্বক প্রবণতা ঋণাত্মক হয় কাদের, চুম্বক প্রবণতা দেখো ঋণাত্মক কার ক্ষেত্রে হতে পারে না, চুম্বক প্রবণতাকে আমরা প্রকাশ করি তাহলে তিরস্ চুম্বক পদার্থের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয়ে থাকে চুম্বক প্রবণতা। তাহলে চুম্বক প্রবণতাকে এখানে কে দিয়ে বলেছে, কিন্তু বইতে দেখবে কাই এম দিয়ে লেখা আছে। তাহলে চুম্বক প্রবণতাটা যদি লেস দেন জিরো হয়, মানে কি ঋণাত্মক, তখন সেটা হয়ে যাবে কার কার ক্ষেত্রে, তিরস্ চুম্বক। কাই এম এখানে কে দিয়ে বলা আছে, চুম্বক প্রবণতা যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে যদি শূন্যের চেয়ে বড় হয় সেটা পরাচুম্বক। আর যদি কাই এম এর ভ্যালুটা অনেক বেশি বড় হয় শূন্যের চেয়ে, তখন সেটা হয়ে যাবে অয়স্চুম্বক পদার্থ। তাহলে এগুলো মনে রাখবেন, যে চুম্বক প্রবণতা যদি ঋণাত্মক হয় তাহলে তিরস্ চুম্বক, যদি শূন্যের চেয়ে কিছুটাই বেশি হয় তাহলে সেটা পরাচুম্বক, আর যদি খুব 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 বেশি হয় তাহলে ওটা অয়স্চুম্বক পদার্থ। নেক্সট আসছে যে নির্দিষ্ট কুড়ি বিন্দু আছে কোন পদার্থের, তাহলে নির্দিষ্ট কুড়ি বিন্দু আছে কিন্তু অয়স্চুম্বক পদার্থের। তাহলে কুড়ি বিন্দু বা কুড়ি উষ্ণতা কি না, এমন একটা উষ্ণতা যার উপরে কি হয়, অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে রূপান্তরিত হয়। আর সেটা কার ক্ষেত্রে একমাত্র দেখা যাবে, অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রেই দেখা যাবে। তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে যার ঊর্ধ্বে অয়স্চুম্বকটা কার মতো আচরণ করবে, পরাচুম্বক। নেক্সট চলে আসে এখানে কিছু দেওয়া আছে, এলআর বর্তনীর তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ এত, ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে। তাহলে এক এক করে এখান থেকে বের করতে হবে। তাহলে প্রথমে বলেছে রোধ, রোধ কত হবে এলআর সার্কিটে, তাহলে আগে এখানে বের করে নিতে হবে বর্তনীর প্রতিরোধ। জেড সমান কি লেখা হয় এখানে, মনে করো এখানে ভি নট সমান আমরা কি পাই, আই নট ইন্টু জেড। আর জেড সমান আমরা কি লিখতে পারি, ভি নট বাই আই নট। আর এখানে ভি নট কত আছে দেখো, এটাকে যদি আমরা কল্পনা করি ভি নট সাইন ওমেগা টি সাথে, আর এটাকে যদি কল্পনা করি আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাইভ, ফাইভটা হচ্ছে দশা পার্থক্য। তাহলে ভি জেড সমান কি ভি নট বাই আই নট, ভি নট কত 100, আই নট কত 10। তাহলে জেড কত হয়ে যাবে বা ইম্পিডেন্স কত হয়ে যাবে, ইম্পিডেন্স এখানে হয়ে যাবে 10 ওহম। এবার নেক্সট আমাকে এখানে চেয়েছে এলআর সার্কিটের ক্ষেত্রে কি লেখা হয়ে থাকে বলো, ইম্পিডেন্স জেড সমান আমরা সবাই জানি যে জেড সমান লেখা হয়ে থাকে আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার, বা বলতে পারি এক্সেল স্কোয়ার, যেটাকে বলা হয়ে থাকে আবেশকীয় প্রতিঘাত, এটা লেখা হয়ে থাকে। আর ট্যান ফাই সমান কি লেখা হয়ে থাকে, ট্যান ফাই সমান এর ক্ষেত্রে কি লেখা হয়ে থাকে, ট্যান ফাই সমান লেখা হয় এক্সেল বাই আর, এটা লেখা হয়ে থাকে, বা ওমেগা এল বাই আর, এটা লেখা হয়ে থাকে। তাহলে এখানে ফাইয়ের ভ্যালু কত, এখানে ফাইয়ের ভ্যালু দশা পার্থক্য কত, পাই বাই ফোর। তাহলে ট্যান পাই বাই ফোর সমান এক্সেল বাই আর, বা ট্যান পাই বাই ফোর মানে ট্যান 45, ট্যান 45 এক মানে এক্সেল বাই আর, বা এক্সেল সমান কি হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে। তাহলে এখানে এক্সেল সমান যদি আর হয়ে যায়, তাহলে এখানে যদি ভ্যালু বসাই তাহলে এক্সেলের জায়গায় আর বসালে কত, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে কত হয়ে গেল 2r স্কোয়ার, মানে আর √2, এরকম আসছে জেড সমান।
এবার জেড এর ভ্যালু কত পেয়েছি 10, তাহলে আর এর ভ্যালু কত হবে 10/√2। এবার 10/√2 মানে কত লেখা হয়, 10/√2 মানে হয় 5√2। তাহলে এক্সেল এর ভ্যালু কত আসছে এখান থেকে 5√2। তাহলে এখানে রোধ কত হবে, তাহলে বাম স্তম্ভে দেখো এখানে একটা আমরা কি চুজ করব, বি, মানে 5√2 এটা, তাহলে একটা হবে বি মানে আর, এটা আর। এবার এখান থেকে বের করতে হবে আবেশী প্রতিঘাত। এক্সেল সমান কি লেখা হয়, এক্সেল সমান তো লেখা হয় আর, তাহলে এক্সেল এর ভ্যালু কত আসবে 5√2, কারণ আর এর ভ্যালুই তো তাই। এই যে আমরা এখানে পেলাম এক্সেল সমান আর, কারণ tan45 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আবেশী প্রতিঘাত কত হবে, তাহলে আবেশী প্রতিঘাত হবে পরেরটা 32-এরটাও কি হবে আর। নেক্সট আছে আবেশাঙ্ক। তাহলে এখান থেকে বের করতে হবে আবেশাঙ্ক, এখান থেকে কম্পাঙ্ক, এক চক্করে গড় ক্ষমতা। তাহলে বলো এখান থেকে আবেশাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি, যেহেতু এলআর সার্কিট ছিল। কত দাগ এটা আমাদের 32, 33।